স্মার্টফোনের স্ক্রিনের আলোয় হারিয়ে যাচ্ছে শৈশব। শিশুদের আচরণ, মনোযোগ ও মানসিক বিকাশে পড়ছে নেতিবাচক প্রভাব, সতর্কবার্তা বিশেষজ্ঞদের। পুশিং ঠেকাতে জামালপুরের রাত জেগে বিজিবির সঙ্গে স্থানীয়দের টহল। মৌলভীবাজারে থার্মাল ড্রোন ও নাইট ভিশন বাইনোকুলার ব্যবহার। ভারত নয়, প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া ও চায়না যাচ্ছেন প্রধানমন্ত্রী। একে ঢাকার স্বাধীন ও ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতির বড় পরীক্ষা বলছে সাউথ চায়না মর্নিং পোস্ট। এবং হেক্সা মিশনের শুরুতেই হোঁচট খেল ব্রাজিল। মরক্কোর বিপক্ষে 1-1 গোলে ড্র। রাতে বিশ্বকাপ মাঠে নামছে জার্মানি। ওয়ান বুলেটিনে আমি ইসরাত মুক্তি। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। স্ক্রিনের আলোয় হারিয়ে যাচ্ছে শৈশব। ব্যস্ত নগর জীবনে বাবা মায়ের সময়ের অভাব আর প্রযুক্তির সহজলভ্যতায় শিশুরা হয়ে উঠছে স্মার্টফোন নির্ভর। বিশেষজ্ঞদের সতর্কবার্তা, দীর্ঘ সময় স্ক্রিনে ডুবে থাকা শিশুদের আচরণ, মনোযোগ ও মানসিক বিকাশে পড়ছে নেতিবাচক প্রভাব। ভবিষ্যতে যা তৈরি করতে পারে সামাজিক বিচ্ছিন্নতা থেকে অপরাধ প্রবণতার ঝুঁকিও। প্রতিদিন ঠিক এভাবেই অফিস যাওয়ার পথে বাবার গলা আঁকড়ে কান্না করে যমজ এই শিশুরা বায়না ধরে বাবার সাথে থাকার। বাচ্চাদের শান্ত করতে বাবা হাতে ধরিয়ে দিচ্ছেন স্মার্টফোন। কিন্তু আদিয়াত নাজিয়াতের বাবাকে যে ছুটতে হয় তাদেরই জীবিকার সন্ধানে। একদিকে জীবিকার তাগিদ, অন্যদিকে সন্তানদের সুন্দর শৈশবে সময় দিতে না পারার আক্ষেপ নিয়েই চলে এই কর্মজীবীর জীবন। আমরা শৈশবে আমরা যেটা পেয়েছি, মুক্ত বাতাস, খোলা আকাশ, আকাশে উড়ানোর মতো ঘুড়ি, আমরা সেই সুন্দর শৈশব আমাদের শিশুদেরকে দিতে পারিনি। সপ্তাহে 5 দিনই অফিস করতে হয়, সকালে বের হয়ে যাই, আবার সন্ধ্যায় ফিরি। সারাদিন এই বাচ্চারা একা থাকে। এখন একাকিত্ব কাটানোর জন্যই খেলার সঙ্গী হিসেবে তাদেরকে এই মোবাইল ফোন হাতে দেওয়া হয়েছে। ঘর জুড়ে ছড়িয়ে আছে নানা রকমের খেলনা, তবে তা ছুঁয়েও দেখে না ছোট্ট রুতবা। ঘরের এক কোণে সোফায় বসে রিলস দেখে আনমনে হারিয়ে যাচ্ছে নেট দুনিয়ায়। ছোট ছোট আঙ্গুলের স্ক্রলে বদলে যাচ্ছে একের পর এক ভিডিও। কোনো রকমে তার ফোন হাতছাড়া হলেই বদলে যায় দৃশ্য। ফোন না দিলে খেতে চাইবে না, খাবার মুখে নিবে না, বিরক্ত করতে থাকবে। দেখা যায় ফোনটা দিলে তখন একটু খেতে চায় বা খাওয়ার প্রতি দেখা যায় তখন ফোনটা নিয়ে ব্যস্ত হয়ে যায়, ওই সুযোগে একটু খাওয়ানো যায়। এক্ষেত্রে আমি বুঝতে পারি যে এটা ব্রেনের জন্য বা চোখের জন্য ক্ষতিকর, কিন্তু উপায় তো নেই। 9 বছর বয়সী জাইনের দুনিয়াটা আরও ভিন্ন। মাঠে নয়, স্মার্টফোনেই ফুটবলে মাতে সে। প্রতিদিন 11 থেকে 12 ঘন্টা স্মার্টফোন ব্যবহারে চোখেও দেখা দিচ্ছে নানা ধরনের সমস্যা। বেশিক্ষণ আমি ট্যাব দেখলে তাহলে হলো, ফোন দেখলে হলো আমার হলো কি বলে চোখ থেকে ময়লা বাই হয়, আর হলো কি বলে ঠিক মতো চোখে পড়তে পারি না, এইসব দেখতে পারি না। এদের মতো শহরের অসংখ্য শিশুর শৈশব এখন আটকে যাচ্ছে স্মার্টফোনের স্ক্রিনে। অভিভাবকদের ব্যস্ততা, শিশুদের একাকিত্ব কাটানোর সহজ সমাধানের খোঁজে প্রযুক্তি হয়ে উঠছে শিশুদের সবচেয়ে কাছের সঙ্গী। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘ সময় স্ক্রিনে ডুবে থাকা শিশুদের আচরণ, মনোযোগ আর স্বাভাবিক বিকাশে তৈরি করছে গভীর প্রভাব। যখন একটা শিশু ছোটবেলা থেকে স্মার্টফোন দেখে বড় হচ্ছে, তখন কিন্তু তার মধ্যে এই ইন্টারনেট বা ফোনের প্রতি একটা আসক্তি ডেভেলপ হওয়ার চান্সেস থাকে। ওয়ান ওয়ে কমিউনিকেশন মানে সে শুধু ফোনটাই দেখছে, তার সাথে আর কেউ কমিউনিকেট করছে না। তখন কিন্তু তার সবচেয়ে বড় যে বিকাশে বাধাটা ঘটে, সেটা হচ্ছে তার যোগাযোগের ক্ষমতাটা কমে যায়। মোবাইল আসক্তি নিয়ে সম্প্রতি 420 শিশু এবং তাদের মা বাবাদের উপর একটি গবেষণা পরিচালনা করে ভয়াবহ তথ্য পাওয়া গেছে বলে জানাচ্ছে আইসিডিডিআরবি। তারা বলছে, যে তথ্য তারা পেয়েছেন তা উদ্বেগজনক। ঢাকা শহরে প্রতি বাচ্চারা গড়ে প্রতিদিন 5 ঘন্টা স্ক্রিনের সাথে ব্যয় করছে। সবচেয়ে উদ্বেগের বিষয় হচ্ছে এই বাচ্চাদের অভিভাবকরাও গড়ে প্রতিদিন 4 ঘন্টা স্ক্রিনের সাথে থাকছেন। বিশেষজ্ঞ আর চিকিৎসকদের দাবি, শিশুদের শৈশবে স্মার্টফোন আর নেট দুনিয়ায় বিচরণ প্রভাব ফেলে তাদের পরবর্তী জীবনে, যার প্রভাবে জড়িয়ে পড়তে পারে নানা অপরাধ কাজে। ঘুমের সমস্যা হবে, ঘুমের সমস্যা হলে সেটা তার খাওয়া দাওয়ার সমস্যা হতে পারে, তার শারীরিক নানান ধরনের সমস্যা হতে পারে, সামাজিক সম্পর্কগুলো নষ্ট হবে এবং আলটিমেটলি হবে সাইকোলজিক্যাল, মানসিক যে বিকাশ বা মানসিক যে স্বাস্থ্য সেটা ব্যাহত হবে। এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করার সুযোগ দেওয়া, কিছু খেলার মাঠের ব্যবস্থা করা, কিছু পার্কের ব্যবস্থা করা,
হাঁটার জায়গার ব্যবস্থা করা, বসার জায়গার ব্যবস্থা করা, এগুলো খুব দরকার বাচ্চাদের জন্য। যদি প্রতিটি শিশুর সময় কাটতো এমন বাস্তব স্পর্শে, স্মার্টফোনের আলোয় নয় বরং মা বাবার সান্নিধ্যে, তাহলে হয়তো স্ক্রিন নির্ভর এক প্রজন্মের এই সংকট এতটা প্রকট হতো না। শিশুদের সঙ্গে মানসম্মত সময় কাটানো, স্ক্রিন টাইম সীমাবদ্ধ রাখা এবং বাস্তব খেলাধুলায় উৎসাহী হতে পারে এই সংকট উত্তরণের পথ। সানিয়া ত্রেজা, ওয়ান নিউজ, ঢাকা। গভীর রাত, চারদিকে অন্ধকার আর নিস্তব্ধতা। এমন পরিবেশেও ভারতের পুশিন ঠেকাতে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সাথে জেগে আছে সীমান্ত ঘেঁষার সাধারণ মানুষ। জামালপুর সীমান্ত জুড়ে দেশপ্রেম আর নাগরিক দায়বদ্ধতা থেকে রাত জেগে টহল দিয়ে বিজিবিকে সহায়তা করছেন স্থানীয়রা। জামালপুরের ৭২ কিলোমিটার ভারত বাংলাদেশ সীমান্তে এখন টানটান উত্তেজনা। ভারতের বিএসএফ যে কোনো সময় পুশিন করতে পারে এমন আশঙ্কায় ৩৫ বিজিবিকে সহযোগিতা করতে রাত জেগে পাহারা দিচ্ছেন স্থানীয়রা। সীমান্তের বিভিন্ন পয়েন্টে গ্রামবাসীরা হাতে লাঠি সোঁটা আর টর্চ লাইট জ্বালিয়ে টহল দিচ্ছেন। আর দু চোখের তীব্র সতর্ক দৃষ্টিতে সীমান্তের প্রতিটি কোনায় কোনায় কড়া নজরদারি রাখছেন বিজিবির জওয়ানরা। সারা রাত এরকমভাবে আমরা পাহারা দিতেছি, যদি কোনো ধরনেরই পাই আমরা আমাদের বাংলাদেশের বিটিআরের কাছে আমরা সাথে সাথে ফোন দিয়ে জানাই। ইন্ডিয়ার লোক যাতে বাংলাদেশ না প্রবেশ করে এই জন্য আমরা সারা রাত সাধারণ জনগণ পাহারা দিতেছি। সন্ধ্যার পর থেকে বিজিবি ভাইরাও আছে বর্ডারে, আমরাও বর দিতেছি যাতে ইন্ডিয়ান বিএসএফ বাংলাদেশে কোনো লোক পাঠায় দিতে না পারে। দেশের সার্বভৌমত্ব রক্ষায় এই লড়াইয়ের নির্ঘুম রাত কাটছে সীমান্তবাসীর। সীমান্তের আশপাশে ছোট বড় চা ও মুদির দোকানগুলো এখন সারা রাত খোলা থাকছে। আর দোকানে বসে চায়ের চুমুকে টেলিভিশনের পর্দায় সীমান্তের সবশেষ খবরের খোঁজ রাখছেন সাধারণ মানুষ। কর্তব্য আর দেশের প্রতি ভালোবাসা থেকে রাত জেগে পালাক্রমে পাহারা দিচ্ছেন তারা। দোকানে পাহারা দেই, এলাকার লোকজন সবাই মিলেমিশে সারা রাত আমরা টহল দেই এই এলাকায়। পুশিং করার জন্য তারা লাইট অফ করে দেয়, সেই সময় আমরা সবাই সতর্কবাণী থাকি। পুশিং ঠেকাতে আমরা রাত জেগে পাহারা দিতেছি এবং বিজেপি ভাইদের সাথে আমরা এখনো আছি। যখনই ওনারা ডাকবে ওখানে আমরা প্রস্তুত। কোনো উস্কানি বা চক্রান্ত যেন দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা নষ্ট করতে না পারে সেজন্য বিজিবির পক্ষ থেকেও সীমান্ত জুড়ে সার্বক্ষণিক টহল ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিজিবি ও জনগণের এমন ইস্পাত কঠিন ঐক্যই যে কোনো আগ্রাসন রুখে দেওয়ার সবচেয়ে বড় শক্তি, এমনটাই মনে করছেন সীমান্তবাসী। ওয়ান ন্যাশনাল ডেস্ক। কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশিনের শিকার ১২ জন অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন। বিজিবি ও স্থানীয়দের বাধায় বাংলাদেশে প্রবেশ করতে না পেরে ৪০ ঘন্টা ধরে সীমান্তের শূন্য রেখায় অবস্থান করছেন তারা। এদিকে চুয়াডাঙ্গায় ১১ জন এবং কুড়িগ্রামে ৬ জনকে পুশিনের চেষ্টা প্রতিহত করেছে বিজিবি জানায়, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর সীমান্তে পিলারের কাছে খোলা আকাশের নিচে অবস্থান করছেন ৪ পুরুষ, ৪ নারী এবং ৪ শিশু। আটকে পড়াদের মধ্যে ৩ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রফিকুল ইসলাম, তার স্ত্রী আসমা খাতুন এবং মেয়ে রাবিয়া খাতুন। শনিবার সকালে কোম্পানি কমান্ডার পর্যায়ে বৈঠক হলেও বিএসএফ পুশিনের বিষয়টি অস্বীকার করেছে। তবে নাগরিকত্ব যাচাই বাছাই শেষে সিদ্ধান্ত জানানোর আশ্বাস দিয়েছেন তারা। এদিকে আজ ভোরে চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর সীমান্ত দিয়ে ১১ জনকে বাংলাদেশে ছেড়ে দেওয়ার চেষ্টা করেছে বিএসএফ। তবে বিজিবির কঠোর অবস্থানে তাদের চেষ্টা ব্যর্থ হয়েছে। কুড়িগ্রামের রৌমারীতেও নারী ও শিশুদেরকে পুশিনের চেষ্টা করেছে বিএসএফ। আমারও তো দেখে খারাপ লাগছে, আমারও তো কান্না আসছে, কিন্তু আমি তো কিছু বলতে পারছি না। এখন বিজিবি উনিরা তো দিতে পারছে না, মিডিয়ায় জানিয়ে গেছে, সব হয়ে গেছে, ওরাও দিতে পারছে না, ওরাও লিখছে না। আমি গিয়ে দেখলাম এখানে 4টা বাচ্চা আছে, বাচ্চা 4টা সবাই অসুস্থ, প্রচন্ড জ্বর, ঠান্ডা এবং মশার উপদ্রব, তারা ব্যাকুল হয়ে গেছে। যত তাড়াতাড়ি পারা যায় এটা সমাধান করে এটা আর কি ওদেরকে ফিরায় দেওয়া উচিত, কারণ খুবই খারাপ লাগছে। এরা খাওয়ার কষ্ট যেমন তেমন, মনে করেন শোয়ার কষ্ট, গোসল নাই। মৌলভীবাজারের ৫ উপজেলায় ভারতের সাথে থাকা প্রায় ২৯৪ কিলোমিটার দীর্ঘ সীমান্তে নিরাপত্তা ও টহল জোরদার করেছে বিজিবি। পুশিনের আশঙ্কায় সীমান্ত এলাকায় স্থানীয়দের সচেতন করতে মাইকিংয়ের পাশাপাশি ব্যবহার করতে
করা হচ্ছে থার্মাল ড্রোন ও নাইট ভিশন বাইনোকুলারের মতো আধুনিক প্রযুক্তি। এরই মধ্যে শনিবার সন্ধ্যায় বড়লেখা সীমান্তে ভারতীয় চোরা কারবারিদের হামলায় আত্মরক্ষার্থে গুলি চালিয়েছে বিজিবি। মৌলভীবাজারের ৫ উপজেলা বড়লেখা, জুড়ি, কুলাউড়া, কমলগঞ্জ ও শ্রীমঙ্গলের সাথে ভারতের রয়েছে প্রায় ২৯৪ কিলোমিটারের দীর্ঘ সীমান্ত। সম্প্রতি ওপার থেকে জোরপূর্বক পুশিনের আশঙ্কায় এই বিস্তীর্ণ সীমান্ত জুড়ে জোরদার করা হয়েছে বিজিবির টহল। স্থানীয় বাসিন্দাদের সচেতন করতে চালানো হচ্ছে মাইকিং, দেয়া হচ্ছে শূন্য রেখায় না যাওয়ার নির্দেশনা। এমন পরিস্থিতিতে শনিবার সন্ধ্যায় বড়লেখা সীমান্তে ভারতীয় চোরা কারবারিরা ধারালো অস্ত্র নিয়ে বিজিবি টহল দলের ওপর হামলা চালায়। এ সময় আত্মরক্ষার্থে বিজিবি সদস্যরা গুলি ছুড়লে এক চোরা কারবারি আহত হন। পরে আহত ব্যক্তিসহ বাকিরা ভারতীয় ভূখণ্ডে পালিয়ে যায়। এর আগে শুক্রবার কুলাউড়া সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি যুবক মুজিবুর রহমান নিহত হন। বিএসএফ এর পক্ষ থেকে দাবি করা হয় মুজিবুরও ছিলেন চোরাকারবারি। স্বাস্থ্যমন্ত্রীর তহবিল থেকে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে আর্থিক অনুদান দেওয়ার অনুষ্ঠানে এসব কথা বলেন সর্দার সাখাওয়াত হোসেন। মন্ত্রী জানান, পরীক্ষামূলক কর্মসূচির মাধ্যমে রোগীদের সেবা দেওয়া হবে, যেখানে প্রতিটি ঘরে সরকারের লোক যাবে। তারা প্রাথমিক সেবা দেওয়ার পর প্রয়োজন হলে একজন রোগীকে হাসপাতালে চিকিৎসা নিতে হবে। স্বাস্থ্যমন্ত্রী জানান, চায়নার সহযোগিতায় ৩,০০০ শয্যার ২টি বিশেষায়িত হাসপাতাল করা হবে, যেখানে শিশু ও নারীদের জন্য বিশেষ ব্যবস্থা থাকবে। সকল মানুষের সেবা করতে চাই। এই যে আদ্দিন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পিছনে, আল্লাহর রহমতে আপনাদের দোয়া কোনো টাকার প্রতি লোভ হয় নাই। আমার মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, আপনি যা করবেন আমি আপনাকে পূর্ণ সমর্থন দিয়েছি। আমি লাইসেন্স বাতিল করে দিয়েছি। আর জামাতের লোকেরা বলে যে এটা নাকি বেইনসাফ হয়েছে, মানে ও বেটাও জামাত করে। হ্যাঁ, মানুষকে ভোগা দেয়, কয়েকটা টাকা না কম নিয়ে ভোগা দেয়, ৬টা বাচ্চাকে মেরে ফেলেছে। অনুমোদন বাতিল হওয়া আদ্দিন হাসপাতাল থেকে এখনো সব রোগী স্থানান্তর হয়নি। জরুরি বিভাগে রোগী না থাকলেও জটিলতায় ভোগা কয়েকজন এখনো চিকিৎসাধীন। সকালে হাসপাতালে গিয়ে দেখা যায় প্রায় ২৩৪ জন রোগী হাসপাতালটিতে অবস্থান করছেন। স্বাভাবিক সময়ের তুলনায় হাসপাতালের পরিবেশ অনেকটাই ফাঁকা ও নীরব। সীমিত আকারে কিছু সেবা কার্যক্রম চালু থাকলেও আগের ব্যস্ততা নেই। নতুন করে কোনো রোগী ভর্তি নিচ্ছে না কর্তৃপক্ষ। এছাড়া হাসপাতালটিতে ভর্তি থাকা ৭০০ রোগীর অধিকাংশই পর্যায়ক্রমে চলে যাচ্ছে। এমন অবস্থায় নতুন ভর্তি হতে আসা রোগীরা পড়েছেন বিপাকে। তারা বলছেন, অল্প খরচে এমন হাসপাতাল পাওয়া দুরূহ। সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি রোগী ও তাদের স্বজনদের। রোগী স্থানান্তরের বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, প্যাথোলজির লাইসেন্স বাতিল করে হাসপাতাল বন্ধ করা বেআইনি। এ বিষয়ে আইনি পদক্ষেপ নেবেন তারা। রাজধানীর আদ্দিন হাসপাতাল ছাড়ছেন রোগীরা। যদিও অন্য হাসপাতালে স্থানান্তরের জটিলতায় ভোগান্তিতে অনেকেই জানিয়েছেন ক্ষোভে। নিয়ে আরও জানাতে রাজধানীর মগবাজার থেকে যুক্ত হচ্ছেন রাকিব হাসান। রাকিব, ৩ দিন হলো আদ্দিন হাসপাতালের অনুমোদন বাতিল করা হয়েছে। অনেক রোগী এখন পর্যন্ত হাসপাতাল ছেড়ে যাচ্ছেন। একটু জানাবেন যে যারা হাসপাতাল ছেড়ে যাচ্ছেন, যাদের এখনো চিকিৎসা প্রয়োজন, অন্য হাসপাতালগুলোতে তারা আসলে যেতে পারছেন কিনা, তাদের সেই সুযোগ হচ্ছে কিনা, কি দেখছেন চিত্র? মুক্তি ৬ নবজাতকের মৃত্যুর পরে যে লাইসেন্স বাতিল হয়েছে আদ্দিন মেডিকেল হসপিটালের, সেই রোগীগুলো কিন্তু এখনও পুরোপুরি খালি হয়নি। মূলত এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি ২০০-র অধিক এখানে রোগী রয়েছে। এখানে যারা রয়েছেন রোগীগুলো তারা বেশিরভাগই সংকটাপন্ন এবং নবজাতক বেশি রোগী রয়েছে। তাদের স্বজনরা বলছিলেন তাদের ক্রিটিক্যাল কন্ডিশন হওয়ার কারণে তারা আসলে এই মুহূর্তে তাদের রোগীদের অন্য হসপিটালে নিয়ে যাওয়ার চিন্তাভাবনা করছেন, যার জন্য এখনও এই হসপিটালটিতে রোগী রয়েছে। তবে জানেন যে স্বাস্থ্য অধিদপ্তর থেকে ৬টি হাসপাতালে এই যাদের আদ্দিন হসপিটাল থেকে রেফার করা হচ্ছে তাদের কিন্তু নেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। তো
আমরা দেখেছি যে এই হসপিটালটিতে এখন থেকে আর নতুন করে কোনো রোগী নেওয়া হচ্ছে না। আমরা আসার পরে দেখেছি অধিক সংখ্যক রোগী এখানে এসেছিলেন, তবে তারা বলছিলেন যে এই হসপিটালটি বন্ধ হয়েছে, তারা খুব কম টাকাতেই তাদের চিকিৎসা সেবা পেত এবং এখানকার মানও ভালো ছিল বা তারা সেভাবে স্বাস্থ্যসেবা তারা পেয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। এবং এই হসপিটালটি যে বন্ধ রয়েছে অনেক না জানার কারণে তারা এখানে আসছেন এবং পরবর্তীতে তারা এখান থেকে চলে যাচ্ছেন। তারা বলছেন যে একটি অ্যাক্সিডেন্ট হয়েছে, তবে এই লাইসেন্স যদি বাতিল না হয় সেই বিষয়টি যদি সরকার একটু চিন্তা ভাবনা করে দেখে, কেননা যারা মধ্যবিত্ত বা নিম্নবিত্ত শ্রেণীর যে মানুষগুলো রয়েছে তাদের বেশিরভাগই দাবি যে এই হসপিটাল থেকে তারা কম টাকাতে তারা চিকিৎসা সেবা পেত এবং সেভাবে এখানে মানগত বা সব দিক থেকেই ভালো ছিল বলে তারা জানিয়েছে। এবং পরবর্তীতে এখানে যে ঘটনার 6 নবজাতকের মৃত্যুর ঘটনা তারা অনাকাঙ্ক্ষিত বলে দাবি করছেন এবং বেশিরভাগ এখানে যারা রয়েছেন তারা এই ধরনের আসলে আমরা কথা শুনতে দেখেছি। কিন্তু এখানে এখন যে সার্বিক চিত্র, এখানে নতুন করে আমরা আর কোনো রোগী ভর্তি নিতে দেখছি না এবং যারা সুস্থ হচ্ছেন এখান থেকে আসলে পরবর্তীতে চলে যাচ্ছেন এবং অনেকেই দেখা যাচ্ছে যে যারা রয়েছেন কিছু কিছু সংখ্যক রোগী এখান থেকে অন্য হসপিটালে চলে যাচ্ছেন। তো মুক্তি, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ রাকিব। রাজধানীর মগবাজার থেকে আদ্দিন হাসপাতাল থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন রাকিব হাসান। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। গত 24 ঘন্টায় হাম উপসর্গে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। ময়মনসিংহ মেডিকেলের সিনিয়র স্টোর অফিসার ডাক্তার ঝন্টু সরকার জানান, 6 জুন 2.5 বছর বয়সী শিশু হাম উপসর্গে ময়মনসিংহ মেডিকেলে ভর্তি হয়। শনিবার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে হাসপাতালটিতে হাম উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে 51 জনে দাঁড়িয়েছে। গত 17 মার্চ থেকে শনিবার সকাল পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট 2087 শিশু হাসপাতালে ভর্তি হয়। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 1940 শিশু। আর গত 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে 25 শিশু। মৌসুম শুরুর আগে রাজশাহী নগরীতে বিলেছে ডেঙ্গিবাহী এডিস মশার লার্ভার উদ্বেগজনক উপস্থিতি। স্বাস্থ্য বিভাগের জরিপে ডেঙ্গি ঝুঁকির গুরুত্বপূর্ণ সূচক ব্রেটো ইন্ডেক্স পাওয়া গেছে 30.66%, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত ঝুঁকি মাত্রার অনেক ওপরে। ফলে বর্ষা শুরুর আগেই উদ্বেগ বাড়ছে। মে মাসে রাজশাহী নগরীর 5টি ওয়ার্ডে জরিপ চালায় স্বাস্থ্য বিভাগ। 75টি বাড়ি থেকে সংগ্রহ করা নমুনার 15টিতেই মিলেছে এডিস মশার লার্ভা। বাড়ির আশপাশে জমে থাকা পরিষ্কার পানিতেও পাওয়া গেছে বংশবিস্তারের প্রমাণ। প্রি মনসুনে এবার যে রেজাল্ট আসছে বিগত কয়েক বছরের থেকে এবার একটু বেশি আসছে। এবার আসছে হলো 30 পয়েন্ট, ব্রুটো ইন্ডেক্স 30.66, যেটা বিগত বছরগুলোতে আপনার 10%, 12%, 13%, অর্থাৎ 20% ওভার হয় না কখনোই। লার্ভার সোর্স বেশি পাচ্ছি প্লাস্টিকের ভাঙা পটগুলো, যেগুলো পরিত্যক্ত ফেলে রাখে, পলিথিন সিট বা প্লাস্টিক, পরিত্যক্ত প্লাস্টিকগুলো ভাঙাচোরা, এগুলোতেই বেশি পাচ্ছি। বৃষ্টির পানি জমে এগুলোতে বেশি লার্ভা হচ্ছে। একসময় মৌসুমি রোগ থাকলেও জলবায়ু পরিবর্তন ও নগরায়নের প্রভাবে এখন প্রায় সারা বছরই ডেঙ্গি আক্রান্ত রোগীর চাপ বেড়েছে। চলতি বছর এরই মধ্যে 1.5 ডেঙ্গি রোগী ভর্তি হয়েছেন রাজশাহী মেডিকেলে। আমাদের বিশেষায়িত একটি ডেঙ্গুর চিকিৎসক দল রয়েছে, সেখানে বিশেষায়িত নার্স এবং অন্যান্য স্বাস্থ্যকর্মী রয়েছে। আমরা সর্বাত্মকভাবে ডেঙ্গু রোগীদের জন্য সেবায় যা যা করণীয় সে বিষয়ে প্রস্তুতি সম্পন্ন করেছি এবং যদি ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধি পেতে থাকে আমাদের ওয়ার্ড সংখ্যা বৃদ্ধি করারও পরিকল্পনা রয়েছে। স্বাস্থ্য বিভাগের দাবি, শুধু বিভাগীয় শহর নয়, জেলা ও উপজেলা পর্যায়েও ডেঙ্গি রোগীদের চিকিৎসায় প্রয়োজনীয় প্রস্তুতি রাখা হয়েছে। উপজেলা পর্যায়ে আমরা চিকিৎসা যেন পাই এবং চিকিৎসা ফ্যাসিলিটি, আমাদের যে স্ট্যান্ডার্ড গাইডলাইন রয়েছে ডেঙ্গু ম্যানেজমেন্টের, সেই ব্যাপারে আমি বলেছি এবং আমাদের মেডিকেল অফিসার থেকে শুরু করে সকল স্বাস্থ্যকর্মীকে এ বিষয়ে তাগিদ দেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ইতোমধ্যে নগর জুড়ে মশক নিধন অভিযান শুরু করেছে রাজশাহী সিটি কর্পোরেশন। কিছু ওষুধ আমরা সংগ্রহ করেছি। তো আমরা এই বর্ষা মৌসুমের পূর্বেই এই ডেঙ্গু প্রকোপ যেন না ছড়ায়, সেই জন্য 2 সপ্তাহের জন্য আমরা নগরীর 30টি ওয়ার্ডেই আমরা এই অভিযান পরিচালনা করাবো। নাগরিকরা যদি একটু আমাদেরকে সহযোগিতা করে এই প্রকোপ থেকে আমরা মুক্ত পেতে পারি ইনশাল্লাহ। বিশেষজ্ঞদের মতে শুধু মশক নিধন অভিযান নয়, ডেঙ্গি নিয়ন্ত্রণে প্রাতিষ্ঠানিক উদ্যোগের পাশাপাশি পারিবারিক ও ব্যক্তিগত সচেতনতা বৃদ্ধি খুবই জরুরি। আহসান হাবিব, অপু, ওয়ান নিউজ, রাজশাহী। চুয়াডাঙ্গার দামুরহুদায় নিউ অ্যাপোলো ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার।
ডাক্তার নেই, নার্স নেই, রোগীর কোনো রেকর্ড নেই, তবুও সেখানে অস্ত্রোপচার চলে নিয়মিত। অনিয়মের এমন চিত্র চ্যানেল ওয়ানের ক্যামেরায় আসার পর প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা সহ সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। কার্পাসডাঙ্গা বাজারের মাঝখানে বেশ জাঁকালো সাইনবোর্ড, নিউ অ্যাপোলো ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। বাইরে থেকে দেখে মনে হয় সব ঠিকঠাক, কিন্তু ভেতরে ঢুকলে ছবিটা পুরোপুরি ভিন্ন। দামুড়হুদা উপজেলার এই ক্লিনিকটি ১ বছর ধরে স্বাস্থ্যসেবার নাম ভাঙিয়ে মানুষের সাথে প্রতারণা করে আসছিল। ৫ জুন জরায়ু টিউমারের অপারেশন করতে গিয়ে এক রোগীকে সংকটজনক অবস্থায় ফেলে রেখে চিকিৎসক পালিয়ে যান। সেই ঘটনার সূত্র ধরে চ্যানেল ওয়ান ক্লিনিকটিতে পৌঁছে যায়। এরপর বেরিয়ে আসতে থাকে একের পর এক অনিয়মের চিত্র। কোনো নিবন্ধিত ডাক্তার নেই, নেই ডিপ্লোমাধারী নার্সও, রোগীর ভর্তি খাতা পর্যন্ত নেই। কে অপারেশন করলেন তার কোনো হদিস কোথাও নেই। রিয়েজেন্ট সংরক্ষণের নিয়ম কানুনের তোয়াক্কা না করেই প্যাথোলজি বিভাগ চলছিল প্যাথোলজিস্ট ছাড়াই। প্রতিষ্ঠানের পরিচালককে এসব বিষয়ে প্রশ্ন করা হলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি, বরং গুরুত্বপূর্ণ কাগজপত্র সরিয়ে ফেলার চেষ্টা করেন। আমাকে ক্যামেরার সামনে করতে হবে। বিষয়টি স্থানীয় স্বাস্থ্য বিভাগকে জানানোর পর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ঘটনাস্থলে ছুটে আসেন। সব অভিযোগের সত্যতা নিশ্চিত হওয়ার পর জরিমানা করে ক্লিনিকটি বন্ধ করার নির্দেশ দেওয়া হয়। রোগীদের সম্পর্কে তথ্যপত্র দেখলাম, আপনারাও দেখলেন আমাদের সাথে, যে বিভিন্ন যে মান বা স্ট্যান্ডার্ড কোনোটাই আসলে ফুলফিল করে না। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ওনাদের কার্যক্রম বন্ধ থাকবে। কোটি রেজিস্টার খাতার সিস্টেম হলো কোটি রেজিস্টার বই হিসাবে ব্যবহার হবে এবং এই বইতে কতটি পৃষ্ঠা আছে সেটা লিপিবদ্ধ থাকবে এবং ক্লিনিকের যে মালিক বা ম্যানেজার তার দীর্ঘদিন ধরে চিকিৎসার নামে অনেক সময় ভোগান্তি পোহাতে হয়েছে স্থানীয়দের। প্রশাসনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন তারা। বন্ধ করে দিয়েছে, ভালো হয়েছে, কিন্তু এই ধরনের ক্লিনিকগুলো যেন বন্ধ হয়ে যায়। আমরা চাচ্ছি যে বন্ধ হয়ে যায়, যেন সাধারণ মানুষ যেন কোনো রকম বিপদ আপদে না পড়ে। এদের ভিতরে মায়া মমতা কিচ্ছু নেই, এরা ওয়ান্ট অফ মানি, এরা টাকা চায়। এইখানে মানুষ বেশিরভাগই নিম্নবিত্ত এবং তাদের অর্থনৈতিক সমস্যা থাকে, কম খরচে ট্রিটমেন্টের একটা সুযোগ খোঁজে এবং সেই সুযোগটা ব্যবসায়ীরা নেয়। যথাযথ আইনের প্রয়োগ হলেই কেবলমাত্র এসব ভুয়া ক্লিনিক বন্ধ হবে এবং চিকিৎসার নামে রোগীদের বিপদের দিকে ঠেলে দেওয়ার হাত থেকে মানুষ বাঁচবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ওয়ান ন্যাশনাল ডেস্ক। বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যেন মরণ ফাঁদ। সংস্কারের অভাবে বেহাল ভবন, বিভিন্ন স্থানে দেখা দিয়েছে বড় ফাটল, খসে পড়ছে পলেস্তারা। জীবনের ঝুঁকি নিয়ে সেখানে চিকিৎসা সেবা নেন রোগী ও তাদের স্বজনরা। স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি ভুক্তভোগীদের। এমন ভাঙাচোরা ভবনেই চলছে স্বাস্থ্যসেবা। এই ভবনে অসংখ্য ফাটল এখন রোগীদের ভয়ের কারণ। নাইক্ষ্যংছড়ির ৫ ইউনিয়নের রোগীরা আসেন এখানে। পাশের উপজেলা রামুর ২ ইউনিয়ন সহ বিভিন্ন এলাকার রোগীরাও ভিড় করেন এখানেই। প্রতিদিন গড়ে ১ থেকে ১৫০ রোগী আসেন, অথচ তাদের সেবা দিতে নেই পর্যাপ্ত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী। সেবা দিতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় থাকেন রোগী ও স্বজনরা। এই দুর্ভোগের চিত্র নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের। ৪ দশক আগে নির্মাণ করা হয় ভবনটি। এরপর ৩৯ বছরেও হয়নি কোনো সংস্কার। আর হাসপাতালের চারপাশে চোখে পড়ে ময়লার স্তূপ। ওয়ার্ডের আশপাশেও জমে থাকে আবর্জনা। অপরিচ্ছন্ন পরিবেশে স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে রোগীদের। এখানে ময়লা আবর্জনা আছে, তারপর দেওয়াল ভাঙা, মানে আমাদের সুস্থ চাই। ঝুঁকির মধ্যে আছে আমাদের কোয়ার্টারগুলো, একটু ভূমিকম্প হলে আমাদের বিল্ডিংগুলো খসে খসে পড়ে। তবে ভবন সংস্কারের আশ্বাস দিলেন সিভিল সার্জন, প্রতিশ্রুতি দিলেন স্বাস্থ্য সেবার মান উন্নয়নের। ৫০ বিশিষ্ট হাসপাতালের অনুমোদন হয়েছে, ভবন নির্মাণের কার্যক্রম শুরু হবে। তারপর হয়তো বা এটার জন্য আমাদের এখন যে কার্যক্রম চলছে সেটা হয়তো আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। নতুন ভবনে হয়তো কার্যক্রম শুরু হবে ভবিষ্যতে। বড় ধরনের কোনো দুর্ঘটনার আগেই দ্রুত সংস্কারের দাবি সাধারণ মানুষের। ওয়ান ন্যাশনাল ডেস্ক। ওয়ান বুলেটিনে আরও একটি বিরতি, ফিরে এসে থাকছে। পটুয়াখালীতে ফসলের জমিতে গড়ে উঠছে ইটভাটা, বাণিজ্যিক প্রতিষ্ঠান, অপরিকল্পিত আবাসন, খাদ্য সংকটের আশঙ্কা। খুলনায় মসজিদে ফজরের নামাজ চলাকালে দুর্বৃত্তদের গুলিতে মসজিদ কমিটির সেক্রেটারি লোকমান হাকিম এবং আলম মণ্ডল নামের 2 মুসল্লি গুলিবিদ্ধ হয়েছেন।
খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার আব্দুর রাজ্জাক জানান, ফজরের নামাজ আদায়ের সময় কয়েকজন দুর্বৃত্ত মসজিদে প্রবেশ করে লোকমান হাকিমকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় পাশে থাকা মুসল্লি আলম মণ্ডলও গুলিবিদ্ধ হন। গুলিতে লোকমানের মাথায় আঘাত লাগে এবং গুরুতর আহত হন তিনি। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। অপরদিকে আলম মণ্ডলের মাথা, গলার বাম পাশ এবং ডান হাতের বাহুতে গুলি লাগে। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিবিরের কেন্দ্রীয় নেতা জিসানের বিরুদ্ধে বিধবা নারীকে ধর্ষণ, ভ্রূণ হত্যা ও পরবর্তীতে অপহরণের নাটক সাজানোর অভিযোগ সহ অনলাইনে সরকারকে মিথ্যা দোষারোপের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। শনিবার রাতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শাহবাগ মোড় পর্যন্ত বিক্ষোভ মিছিল করে তারা। এতে ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা, বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা, তিতুমির কলেজ শাখা, মহানগর শাখা সহ সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতা কর্মীরা অংশ নেন। মিছিলে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক সম্পাদক মোহাম্মদ জিসান মিয়ার শাস্তির দাবি করেন ছাত্র দলের নেতাকর্মীরা। এ সময় ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি বলেন, গুমের মতো একটি রাষ্ট্র কর্তৃক তাতে বিএনপি ছাত্রদলের শত শত গুমের শিকার নেতাকর্মীকে অবমাননা করা হয়েছে। যেই প্রত্যাশায় ছাত্র সমাজ জুলাই আন্দোলন সফল করেছিল, শিবির তার বিন্দু পরিমাণ চেতনা ধারণ করে না বলেও অভিযোগ করেন তিনি। যদি আপনাদের স্বচ্ছ ধারার রাজনীতি করার ইসলামের নামে সামান্যতম আপনাদের দিকে থেকে থাকে, আপনারা আজ থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠানের সকল জেলা, সকল মহানগর উপজেলার কমিটি আপনারা পাবলিশ করতে হবে। ধর্ষণ, ভ্রূণ হত্যা করা হয়েছে, আমরা তার বিচার দাবি করছি। ব্যবসায়ীদের দখলে চলে যাচ্ছে পটুয়াখালীর কৃষি জমি, ফলে আবাদি জমি কমছে আশঙ্কাজনক হারে। শত শত একর ফসলি জমিতে চোখ রাঙাচ্ছে ইটভাটা ও বাণিজ্যিক প্রতিষ্ঠান, গড়ে উঠছে অপরিকল্পিত আবাসনও। ফসলি জমি দখলে দীর্ঘমেয়াদী খাদ্য সংকটের আশঙ্কা করছে স্থানীয় কৃষি বিভাগ। এর সাথে যোগ হয়েছে পরিবেশ দূষণের আতঙ্ক। সাম্প্রতিক সময়ে মেগা প্রকল্পের উন্নয়ন হয়েছে পটুয়াখালীতে। পায়রা সমুদ্র বন্দর ও পর্যটন কেন্দ্র কুয়াকাটা আকর্ষণ বাড়িয়েছে উপকূলীয় এ জেলার। এসব কারণে জমির দাম হয়েছে আকাশচুম্বী। তাই কম পরিশ্রমে লাভের আশায় আবাদি জমি বিক্রি করছেন কৃষক, কিনছেন আবাসন ব্যবসায়ী ও শিল্পপতিরা। কৃষি জমিতে করা হচ্ছে বালু ভরাট, গড়ে উঠছে বহুতল ভবন ও বিপণী বেতান। আর উপকূলীয় উর্বর জমির উপরিভাগের মাটি চলে যাচ্ছে ইটভাটায়। এতে আশেপাশের জমিগুলো চাষাবাদের অনুপযোগী হয়ে পড়ছে। এখনই কৃষি জমি রক্ষা করা না গেলে জেলার কৃষি অর্থনীতিতে নামবে ধস, বাড়বে আমদানি নির্ভরতা। তাই দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি স্থানীয়দের। এটা গভর্নমেন্টের একটি পরিকল্পনা আওতায় নিয়ে আসতে হবে, তাহলে কিন্তু আপনার এই আমার কত শতাংশ জমি কৃষি জমি থাকবে, এটাকে যদি আপনি আইডেন্টিফাই করতে না পারেন, ততক্ষণে কিন্তু আমাদের কৃষি জমি আস্তে আস্তে কমে যাবে। বিভিন্ন জায়গাতে কিন্তু মেগা প্রকল্পগুলো কিন্তু আমাদের যে চাষাবাদের যে জমি, সেগুলো কিন্তু ইতিমধ্যেই কিন্তু কমিয়ে ফেলেছে। অপরদিকে মাথা গোঁজার ঠাইয়ের দিকেই নজর দিচ্ছেন অনেকে। তাই কৃষি জমি হারিয়ে যাচ্ছে আবাসন খাতের দাপটে। আগে থাকার স্থান এইবার হলে কৃষিকাজ, আমি যদি থাকতেই না পারি তা আমি এখানে কৃষিকাজ করবো কেমনি? বাড়ির প্রয়োজন আছে না। অবকাঠামো বাড়ায় প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কা কৃষিবিদদের। তাই কৃষি জমি রক্ষায় এখনই সমন্বিত উদ্যোগের দাবি পটুয়াখালী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের। উপকূলীয় অঞ্চলেও সেই ইন্ডাস্ট্রি বা শিল্প কারখানা গড়ে ওঠার কারণে কৃষি জমি কমে যাবে। সাথে সাথে এই সব শিল্প কারখানা থেকে যে বর্জ্য বের হবে, তা কিন্তু কৃষি জমিকে দূষিত করবে। জমি সংরক্ষণের জন্য আইন করা আছে, যে জমিতে দুইটি ফসল হয় সেই জমি কোনো ইন্ডাস্ট্রি অথবা শিল্প কারখানা আনা যাবে না। যেখানে জমি পরিত্যক্ত আছে বা পতিত আছে, সেখানকার জমিতে শিল্প কারখানা গড়ে উঠবে। ভূমি সুরক্ষা এবং কৃষি জমি সংরক্ষণের যে অধ্যাদেশ আছে 2026-এ, এখানে স্পষ্টভাবে আসলে আমাদের আইন করা থাকলেও এটা আসলে আমরা প্রয়োগ সচরাচর দেখা যাচ্ছে না। এখানে যা কাজ হচ্ছে পুরো কৃষি জমি ভরাট করেই কাজ হচ্ছে, এনওসিও নেওয়া হচ্ছে না এবং এই আইনও মানা হচ্ছে না। 10 বছর আগে জেলার জমির পরিমাণ ছিল 2,03,811 হেক্টর, যা প্রতি বছরই কমছে। বর্তমানে এর পরিমাণ 1,93,000 হেক্টর। ওয়ান ন্যাশনাল ডেস্ক। তামাক কোম্পানির দেয়া প্রলোভনে মানিকগঞ্জের বিভিন্ন এলাকায় অনেক কৃষক 3 ফসলি জমিতে তামাক চাষ করছেন, কিন্তু মৌসুম শেষে উৎপাদিত তামাক বিক্রি করতে গিয়ে বিপাকে পড়েছেন তারা। কোম্পানিগুলো অধিক লাভের স্বপ্ন দেখিয়ে তামাক চাষ উৎসাহিত করলেও উৎপাদিত তামাক কিনতে নানা অজুহাত দেখাচ্ছে বলে অভিযোগ জানাচ্ছেন চাষিরা।
মানিকগঞ্জে ৮০ দশকে সীমিত পরিসরে তামাক চাষ শুরু হলেও সময়ের ব্যবধানে এর ব্যাপক বিস্তার ঘটেছে। তামাক কোম্পানিগুলো বীজ, সার, ঋণ ও নানা প্রলোভনের কারণে অসচ্ছল কৃষকদের বড় একটি অংশ এই চাষে যুক্ত হয়। অধিক মুনাফার আশায় ধীরে ধীরে জেলার বিস্তীর্ণ ফসলি জমিতে বাড়তে থাকে তামাকের আবাদ। বর্তমানে সবচেয়ে বেশি তামাক উৎপাদিত হয় মানিকগঞ্জের সদর ও সাটুরিয়া উপজেলায়। কৃষকদের অভিযোগ, মৌসুমের শুরুতে কোম্পানির প্রতিনিধিরা বাড়ি বাড়ি গিয়ে চুক্তিভিত্তিক চাষে উদ্বুদ্ধ করেন, কিন্তু ফসল ঘরে তোলার পরই বদলে যায় চিত্র। উৎপাদিত তামাক কিনতে টালবাহানা শুরু করে কোম্পানিগুলো। মান, আর্দ্রতা ও রঙের অজুহাত দেখিয়ে অনেক কৃষকের তামাক ফিরিয়ে দেয়া হয়। তামাক বুনাইছে, তামাক নিব, সেই তামুক আর বুনিয়া নয় এই হয়রানি করে লাখ লাখ টাকা খরচ করে এই তামুক নেয় না। যেই পরিমাণে লাগাইছি আর যেই পরিমাণ নিতেছে তাতে আমাকে চালান উঠতেছে না। এদের ইচ্ছা মতো গৃহস্থরে ফালিয়ে তারপর কায়দা ফালিয়ে এগুলা করতেছে। কোম্পানির কাছ থেকে বাতিল হওয়া তামাক বাধ্য হয়েই স্থানীয় ফরিয়াদের কাছে কম দামে বিক্রি করছেন চাষিরা। এতে উৎপাদন খরচ ওঠানোই কঠিন হয়ে পড়ে। সময় মতো তামাক বিক্রি না হওয়ায় নতুন মৌসুমের চাষাবাদ, সংসার খরচ, ঋণের টাকা পরিশোধ নিয়েও অনিশ্চয়তায় পড়েন চাষিরা। কটে মোটে নাইকা তামাক বুনছি, এখন যদি এই তামাক যদি কোম্পানিরা না নেয় তাহলে তো আর আমার কোনো পথই নাই মরা ছাড়া। ভালো ভালো তামাক রিজেক্ট করে, আমাদের মরণ ছাড়া কিছুই নাই, উপায় নাই। ধার দেনা করতে করতে আমরা এখন ফেলা রয়ে গেছে। এখন আমাদের পুলিশে ধরার জন্য আসে, ব্যাংক থেকে আসে। তাদের অভিযোগের বিষয়ে তামাক ক্রয়কারী একাধিক প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করতে চাইলে তারা ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। কোম্পানির কাছ থেকে তামাক ফেরত আসার সুযোগে মধ্যস্বত্বভোগীদের একটি চক্র সক্রিয় হয়ে উঠেছে। তারা কৃষকদের আর্থিক সংকটের সুযোগ নিয়ে খুব কম দামে তামাক কিনে পরে সেটি উচ্চ দামে বিড়ি ও তামাক কোম্পানিগুলোর কাছে বিক্রি করছেন। ফলে উৎপাদনের ঝুঁকি বহন করেও ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন কৃষকরা। আমাদের ব্যাপারী বিহীন আমরা কিনে রাখতেছি, শুধু কিছু মুনাফার আশায় যদি কখনো বেঁচে খাইতে পারি। বাইন কোটে নেয় আর ঘুরিয়ে দেয়, ভ্যান ভাড়া দিয়ে দিতে দিতে বিরক্ত শেষ। এখন বাধ্যতামূলক হয়ে আমরা কিছু কিনতেছি, জেলা কৃষি অফিসের তথ্য মতে এবছর ৩৫৫ হেক্টর জমিতে তামাকের আবাদ হয়েছে, কিন্তু বাস্তবে এই উৎপাদন কয়েক গুণ বেশি। উৎপাদিত এসব তামাকের ন্যায্য মূল্য নিশ্চিত করতে না পারলে আর্থিক ক্ষতির মুখে পড়ার আশঙ্কায় রয়েছে জেলার হাজার হাজার চাষি। ওয়ান ন্যাশনাল ডেস্ক। ওয়ান বুলেটিনে আরও একটি বিরতি, ফিরে এসে থাকছে। রবিবারই ইরানের সঙ্গে চুক্তির দাবি ট্রাম্পের, প্রত্যাখ্যান তেহরানের। আমেরিকার স্থল অভিযানের শঙ্কা। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরান আমেরিকা চুক্তি ঘিরে নতুন করে ঘোলাটে পরিস্থিতি সৃষ্টি হয়েছে। মধ্যস্থতাকারী পাকিস্তানের দাবি রবিবারই এই চুক্তি স্বাক্ষর হবে, তবে তাদের এমন দাবি নাকচ করে দিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে রবিবার এই চুক্তি হওয়ার কোনো সম্ভাবনা নেই, তবে একই দিনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তান সফরে যাচ্ছেন বলেও জানা গেছে। আগামী ২৪ ঘন্টার মধ্যে আমেরিকা ও ইরানের মধ্যে শান্তি চুক্তি চূড়ান্ত হতে পারে। সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে এমন দাবি করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। পোস্টে তিনি লেখেন, তেহরান ও ওয়াশিংটন এর আগে চুক্তির এত কাছাকাছি আর কখনো আসেনি। চুক্তির বিষয়টি চূড়ান্ত হওয়ার পরপরই সেটি ইলেকট্রনিক স্বাক্ষরের জন্য ইসলামাবাদ প্রস্তুতি নিচ্ছে বলেও জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই পোস্ট শেয়ার করে তার দাবি সত্য বলে ইঙ্গিত দিয়েছেন। তবে পাকিস্তানের প্রধানমন্ত্রীর এমন দাবির পরপরই ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে রবিবার এই সমঝোতা স্মারক স্বাক্ষর হওয়ার কোনো সম্ভাবনা নেই, তবে অদূর ভবিষ্যতে এই সমঝোতা হতেও পারে। বাঘেই আরও দাবি করেন, এই মুহূর্তে পরমাণু সংক্রান্ত আলোচনা না করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরপরই চুক্তির সম্ভাব্য দিনক্ষণের বিষয়ে আবারও কথা বলেছে ইসলামাবাদ। এক এক্স পোস্টে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে রবিবারই দুই পক্ষের মধ্যে সমঝোতা স্মারকে ইলেকট্রনিক স্বাক্ষরের সময় নির্ধারণ করা হয়েছে। পোস্টে বলা হয়, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সাথে ফোনালাপে শান্তি চুক্তির পুরো প্রক্রিয়ায় সামনে থেকে নেতৃত্ব দেয়ায় ইসলামাবাদের প্রশংসা করেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান। তবে এরপরই ইরনা এবং আল আরাবিয়া দুটি ভিন্ন সংবাদ প্রচার করে। ইসমাইল বাঘের বরাত দিয়ে ইরনা বলছে, আগামী ২-১ দিনের মধ্যে ইরানের আলোচকদের ইসলামাবাদ বা জেনেভা সফরের কোনো পরিকল্পনা নেই। ঠিক একই সময় আল আরাবিয়া দাবি করে চুক্তির বিষয়ে আলোচনা করতে রবিবার ইসলামাবাদ সফরে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ফলে এক এক পক্ষ এক এক কথা বলায় চুক্তির পুরো বিষয়টি নিয়ে আগে থেকে সৃষ্টি হওয়া ধোঁয়াশা নতুন করে ঘনীভূত হয়েছে। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।
ওয়ান বুলেটিন শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। স্মার্টফোনের স্ক্রিনের আলোয় হারিয়ে যাচ্ছে শৈশব, শিশুদের আচরণ, মনোযোগ ও মানসিক বিকাশে পড়ছে নেতিবাচক প্রভাব, সতর্কবার্তা বিশেষজ্ঞদের। হুসেন ঠেকাতে জামালপুরের রাত জেগে বিজিবির সঙ্গে স্থানীয়দের টহল, মৌলভীবাজারে থার্মাল ড্রোন ও নাইট ভিশন বাইনোকুলার ব্যবহার। ভারত নয়, প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া ও চায়না যাচ্ছেন প্রধানমন্ত্রী। একে ঢাকার স্বাধীন ও ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতির বড় পরীক্ষা, বলছে সাউথ চায়না মর্নিং পোস্ট। এবং এক্সিবিশনের শুরুতেই হোঁচট খেল ব্রাজিল, মরক্কোর বিপক্ষে 1-1 গোলে ড্র। রাতে বিশ্বকাপ মাঠে নামছে জার্মানি। এই ছিল ওয়ান বুলেটিনে।